সোলো অ্যালবামের জন্য ১০০টি গান রেকর্ড করা থেকে শুরু করে অভিনয়ের জগৎকে চিরতরে বিদায় বলা। জিনের সাম্প্রতিক সাক্ষাৎকারটি যেন এক প্যান্ডোরার বাক্স। আপনি কি জানেন জিনের কনসার্ট দেখে ব্যাকস্টেজে কেন অঝরে কেঁদেছিলেন সদস্য ভি, বা কেন জিন মনে করেন বিটিএস এর মেম্বাররা তাকে আর আগের মতো সম্মান দেয় না? রোলিং স্টোনের কভার স্টোরিতে জিন এমন কিছু গোপন সত্য ফাঁস করেছেন যা আগে কখনো শোনা যায়নি। আজকের এই স্পেশাল এক্সপ্লেনেশন ভিডিওতে আমি আপনাদের জানাবো জিনের সোলো কেরিয়ার, বিটিএস এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেই জাদুকরী ওয়ার্ল্ড ট্যুরের আদ্যোপান্ত। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সাক্ষাৎকারের শুরুতেই ইন্টারভিউয়ার ব্রায়ান হাইয়ার্ড জিনকে রোলিং স্টোনের কভার স্টোরিতে স্বাগত জানান। জিনও খুব বিনয়ের সাথে তাকে ধন্যবাদ জানান। কথার শুরুতেই উঠে আসে জিনের সাম্প্রতিক হিট গান লসারের প্রসঙ্গ। ব্রায়ান এই গানটির দারুণ প্রশংসা করে বলেন যে বর্তমানের অনেক নামী রক ব্যান্ডের গানের চেয়েও এই গানটি অনেক বেশি শক্তিশালী এবং ইউনিক। জিনের সেন্স অফ হিউমার তো আমরা সবাই জানি। ব্রায়ানের প্রশংসা শুনে তিনি হেসেই উত্তর দেন, আপনি চাইলে আমি এখনই এটা গেয়ে শোনাতে পারি। এরপর জিন এই গানের পেছনের গল্পটা শেয়ার করেন। তিনি জানান গানটি কোরিয়ান ফিমেল আর্টিস্ট চই ইয়েন্নার সাথে একটি কোলাবরেশন ছিল। জিনের বর্তমান বয়স কোরিয়ান হিসেবে ৩৫ বছর হলেও তিনি এই গানের মাধ্যমে একটা তারুণ্যের আমেজ বা ইউথফুল ভাইব ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। জিনের ভাষ্যমতে তিনি ব্যক্তিগতভাবে রক এবং ব্যান্ড মিউজিক খুব পছন্দ করেন, তাই নিজের সোলো অ্যালবামে এই সাউন্ডটাকে নিখুঁতভাবে তুলে ধরার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। রেকর্ডিং সেশনের সময় তিনি প্রযোজকদের কাছে অনেকগুলো বিশেষ অনুরোধ করেছিলেন। জিনের লক্ষ্য ছিল গানের শুরুতে যে চিৎকার বা সাউন্ডগুলো আছে সেগুলোকে আরও জোরালো এবং পাওয়ারফুল করা। তিনি চেয়েছিলেন সাউন্ড যেন একদমই ইন্টেন্স হয়, যাতে শ্রোতারা জিনের সেই চিরচেনা রকস্টার ইমেজটা নতুনভাবে খুঁজে পান। ইন্টারভিউয়ের এই পর্যায়ে ব্রায়ান জিনকে একটি বেশ গভীর এবং ব্যক্তিগত প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, আপনার বয়স এখন ৩৫, কিন্তু আপনাকে দেখে এখনও অনেক তরুণ মনে হয়। আইডল হিসেবে এই বয়সে কাজ করাটাকে আপনি মানসিকভাবে কিভাবে দেখেন? জিনের উত্তর ছিল অত্যন্ত সৎ এবং বাস্তবসম্মত। তিনি অকপটে স্বীকার করেন যে বয়স বাড়ার সাথে সাথে আইডল লাইফ শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আগে যে নাচের স্টেপগুলো খুব সহজে দিতাম, এখন সেগুলো করতে গিয়ে শরীর আগের চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু জিন মনে করেন এটা তার ব্যক্তিগত সমস্যা এবং এর প্রভাব পারফরমেন্সে পড়া উচিত না, কারণ দর্শকরা সবসময় তার কাছ থেকে সেরাটা আশা করেন। তাই দর্শকদের নিরাশ না করতে তিনি আগের চেয়ে অনেক বেশি কঠোর পরিশ্রম করেন। জিন আরও যোগ করেন যে তিনি খুব ভালো করেই জানেন বিটিএস এর অন্য মেম্বারদের তুলনায় তার নাচের দক্ষতা বা নড়াচড়া করার ক্ষমতা কিছুটা কম। এই ঘাটতি পূরণ করার জন্য তিনি সেই শুরুর দিনগুলোর মতোই আজও অনেক বেশি প্র্যাকটিস করেন। মেম্বারদের সাথে তাল মেলাতে তিনি সবার আগে রিহার্সেলে আসেন এবং সবার শেষে স্টুডিও ছাড়েন। কথার শেষ দিকে ব্রায়ান যখন বলেন যে জিন এখনও দেখতে অনেক হ্যান্ডসাম, তখন জিন তার চিরচেনা সেই ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম মেজাজে ফিরে আসেন। তিনি হেসে বলেন, এটা আসলে আমার ভাগ্য যে আমি এমন চেহারা পেয়েছি। এরপর মজার ছলে তিনি যোগ করেন, বিটিএস মেম্বারদের সবাই অসম্ভব সুন্দর হলেও তার মনে হয় তিনি অন্যদের চেয়ে একটু বেশি হ্যান্ডসাম। তিনি হাসতে হাসতে বলেন, গ্রুপের মধ্যে অন্তত একটা জিনিসে তো আমাকে সেরা হতেই হতো। এরপর ব্রায়ান জিনের একটি ভিন্ন অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন। জিন বিটিএস এর বাইরেও একটি রক ব্যান্ডের সাথে দারুণ একটি ট্যুর শেষ করেছেন, যার স্টাইল বিটিএস এর থেকে অনেকটাই আলাদা ছিল। ব্রায়ান জানতে চান এই অভিজ্ঞতা জিনের সোলো অ্যালবামে বা ভবিষ্যতে বিটিএস এর সাথে ট্যুরে ফিরে আসার ক্ষেত্রে
কোনো পরিবর্তন আনবে কিনা। জিন খুব চমৎকারভাবে এর উত্তর দেন। তিনি বলেন, রক ব্যান্ডের সাথে আমার ট্যুর ছিল মাত্র কয়েক মাসের, কিন্তু বিটিএস মেম্বারদের সাথে আমি 10 বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। জিনের মতে বিটিএস এর 7 জন মেম্বার দীর্ঘ 10 বছর ধরে যেভাবে একে অপরের সাথে ছন্দ মিলিয়ে গান তৈরি করেছেন এবং পারফর্ম করেছেন, তা কোনো ছোটোখাটো অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই মেম্বারদের সাথে পুনরায় স্টেজে ফিরে আসা নিয়ে জিন মোটেও চিন্তিত নন। তিনি বিশ্বাস করেন তারা খুব সহজেই আগের মতো একে অপরের সাথে হারমোনি বা ছন্দ মিলিয়ে নিতে পারবেন। তবে জিন একটি মজার এবং সিরিয়াস তথ্য শেয়ার করেন। তিনি জানান বিটিএস এর প্রতিটি মেম্বার বর্তমানে আবার ট্যুরে যাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে আছে যে তারা জানপ্রাণ দিয়ে প্র্যাকটিস করছে। তাদের এই অতিরিক্ত এনার্জি এবং পরিশ্রম দেখে জিন নিজেও অবাক। তিনি হাসতে হাসতে স্বীকার করেন যে মেম্বারদের এই তীব্র গতির সাথে তাল মিলিয়ে চলা তার জন্য মাঝে মাঝে বেশ কঠিন হয়ে যাচ্ছে। তবুও তিনি ফ্যানদের জন্য তার সেরাটা দিতে বদ্ধপরিকর। ব্রায়ান বিটিএস এর লিডার RM এর সাথে যে ইন্টারভিউ করেছিলেন, সেখান থেকে তিনি বলেন, RM একবার বলেছিলেন যে বাটার এবং পারমিশন টু ড্যান্সের মতো বড় বড় হিট গান দেওয়ার পর তারা ব্যান্ডের আসল উদ্দেশ্য বা মিশন নিয়ে কিছুটা বিভ্রান্তিতে ছিলেন। ব্রায়ান জিনের কাছে জানতে চান তিনিও কি একই রকম মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন। জিনের উত্তরটি ছিল বেশ চমকপ্রদ। তিনি খুব স্পষ্টভাবে বলেন যে শুরুতে তিনি বাকি মেম্বারদের এই চিন্তার সাথে পুরোপুরি একমত হতে পারেননি। জিনের যুক্তি ছিল বেশ প্র্যাকটিক্যাল। তিনি মনে করতেন মিউজিক ইন্ডাস্ট্রিতে তো একটা গানের সাফল্য বা রেজাল্ট সবচাইতে গুরুত্বপূর্ণ। তাই ভক্তরা যে গানগুলোকে সবচাইতে বেশি ভালোবেসেছে এবং সাফল্য দিয়েছে, সেই গানগুলোই আমাদের আসল পরিচয় বা আইডেন্টিটি হওয়া উচিত। তবে মেম্বারদের সাথে গভীর আলোচনার পর জিনের এই ধারণা বদলে যায়। তিনি বুঝতে পারেন যে শুধুমাত্র সাফল্যের পরিসংখ্যান দিয়ে একটি ব্যান্ডের পরিচয় নির্ধারিত হয় না। জিন বলেন, আমি শেষ পর্যন্ত বুঝতে পারি যে গানের মাধ্যমে আমাদের জীবনের সত্যটা তুলে ধরা এবং আমরা যা বলতে চাই সেটা প্রকাশ করাই হলো আমাদের আসল পরিচয়। জিনের এই উপলব্ধি তাকে পুনরায় বুঝতে সাহায্য করে যে বিটিএস অতীতে যেভাবে তাদের মনের কথাগুলো মিউজিকের মাধ্যমে বলতো, সেই পথেই তাদের আসল আইডেন্টিটি লুকিয়ে আছে। সাক্ষাৎকারের এই পর্যায়ে ব্রায়ান জিনের কাছে বিটিএস মেম্বারদের সাথে তার সম্পর্কের গভীরতা নিয়ে জানতে চান। তিনি বলেন, মিলিটারি সার্ভিস এবং সোলো মিউজিকের কারণে আপনি দীর্ঘ সময় গ্রুপ থেকে দূরে ছিলেন। এখন আবার সবাই একসাথে ফিরে এসেছে। এই দূরে থাকার সময়টা কি আপনার টিমে নিজের ভূমিকা বা টিমকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? জিনের উত্তর ছিল ভীষণ আবেগপ্রবণ। তিনি খুব সহজ ভাষায় বলেন, আমি মেম্বারদের অসম্ভব মিস করেছি। তিনি জানান মিলিটারিতে থাকার কারণে তারা যে সময়টুকু একে অপরের থেকে দূরে ছিলেন, সেই অভাবটুকু তারা গত 1 বছর ধরে একসাথে নতুন অ্যালবামে কাজ করার মাধ্যমে পূরণ করে নিয়েছেন। জিনের কাছে বিটিএস মেম্বাররাই হলো তার সবচাইতে বড় স্বস্তির জায়গা। তিনি স্বীকার করেন যে তিনি যখনই এই মেম্বারদের সাথে থাকেন, তখন তিনি সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ বা কমফোর্টেবল থাকেন। মেম্বারদের থেকে আলাদা থাকার এই অভিজ্ঞতা তাকে আবারও একটা বড় সত্য উপলব্ধি করিয়েছে, আর তা হলো বিটিএস এর সাথে থাকাই তার জীবনের আসল আনন্দ এবং সবচাইতে বড় পাওয়া। এবার ব্রায়ান একটি খুব চমকপ্রদ তথ্য শেয়ার করেন। তিনি বলেন, আমি শুনেছি আপনি এই অ্যালবামের জন্য প্রায় 100টির মতো গান রেকর্ড করেছিলেন। আমার ধারণা এই গানগুলোর অনেকগুলোতে আপনার নিজের রাইটিং ক্রেডিট আছে, এমনকি সেই গানগুলোতেও যেগুলো অ্যালবামে শেষ পর্যন্ত জায়গা পায়নি। ব্রায়ানের এই ধারণার বিপরীতে জিন একটি অজানা গল্প শেয়ার করেন। জিন জানান এই তথ্যটি তিনি আগে কোথাও বলেননি। তিনি খুব বিনয়ের সাথে বলেন, আসলে সত্যি কথা হলো
আমি এই গানগুলোর বেশিরভাগই নিজে লিখিনি। এর পেছনের কারণটা ছিল খুবই যৌক্তিকপূর্ণ। জিন তখন তার সোলো ট্যুর নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। জিন যখন স্টুডিওতে পৌঁছান তখন দেখেন মেম্বাররা এবং প্রযোজকরা মিলে আগে থেকেই 100-র বেশি গান তৈরি করে রেখেছেন। জিনকে শুধু সেই পাহাড় সম গানের তালিকা থেকে সেরা গানগুলো বেছে নিতে হতো। এরপর তিনি প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন ধরে সেই বাছাই করা গানগুলো টেস্ট রেকর্ডিং করেন এবং এভাবেই পুরো সেশনটি শেষ হয়। ব্রায়ান কিছুটা আফসোস করে বলেন যে অ্যালবামে জিনের নিজের লেখা আরও কিছু গান থাকলে হয়তো সেটি আরও চমৎকার হতো। এর উত্তরে জিন যা বললেন তা শুনে যে কোনো আর্মির হৃদয় ছুঁয়ে যাবে। জিন বলেন, আমি যদি নিজের লেখা গান ঢোকাতে চাইতাম তবে পুরো কাজটা আরও কয়েক মাস পিছিয়ে যেত। তখন এই ইন্টারভিউটা আজ না হয়ে আরও কয়েক মাস পরে হতো। জিন আরও যোগ করেন, বিটিএস মেম্বাররা যখন মিলিটারিতে থাকবেন তখন ভক্তরা যেন একা অনুভব না করে বা বোর না হয়, সেটাই ছিল তার প্রধান লক্ষ্য। নিজের রাইটিং ক্রেডিট বাড়ানোর চেয়ে ভক্তদের কাছে দ্রুত মিউজিক পৌঁছে দেওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। জিন মনে করেন সেই সময়ে সেটাই ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। ইন্টারভিউয়ের এই পর্যায়ে ব্রায়ান একটি খুব চমৎকার পর্যবেক্ষণ শেয়ার করেন। তিনি বলেন, সবচাইতে মজার বিষয় হলো, যদিও আপনি এই অ্যালবামের রাইটিং সেশনে সরাসরি উপস্থিত ছিলেন না, তবুও পুরো অ্যালবামে আপনার সেই রক মিউজিকের একটা বড় প্রভাব পাওয়া যায়। আমার মনে হয় মেম্বাররা আপনার স্টাইল দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছে। জিনের উত্তর ছিল বরাবরের মতোই খুব বিনয়ী। তিনি বলেন, আসলে আমাদের বিটিএস গ্রুপের মূল ভিত্তি হলো হিপ হপ। এটা ঠিক যে অন্য মেম্বাররাও রক মিউজিক পছন্দ করেন, তবে আমি মনে হয় আমাদের মধ্যে সবচাইতে বড় রক ফ্যান। আর সেই কারণেই আমার সোলো অ্যালবামে আমি রক মিউজিককে প্রাধান্য দিয়েছি। তবে মেম্বারদের ওপর তার প্রভাব নিয়ে জিন একটি ভিন্ন আঙ্গিকে কথা বলেন। তিনি মনে করেন মেম্বাররা হয়তো তার মিউজিক স্টাইল নয়, বরং তার পারফরমেন্স দেখে অনুপ্রাণিত হয়েছে। জিন বলেন, আমার মেম্বাররা যখন আমার সোলো কনসার্টগুলো দেখত, তারা বারবার আমাকে বলতো যে তারাও আমার মতো স্টেজে পারফর্ম করতে চায়। হয়তো আমার কনসার্টগুলোই তাদের মনে স্টেজে ফেরার তীব্র ইচ্ছাটা জাগিয়ে দিয়েছে। কথার শেষ দিকে জিন একটি ভীষণ আবেগঘন এবং বিরল ঘটনা শেয়ার করেন। তিনি জানান, সদস্য ভি একবার জিনের একটি সোলো কনসার্টে স্পেশাল গেস্ট হিসেবে এসেছিলেন। জিন যখন স্টেজে পারফর্ম করছিলেন তখন ব্যাক স্টেজে থেকে জিনের সেই পারফরমেন্স দেখে ভি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তিনি মঞ্চেই কেঁদে ফেলেছিলেন। ভিয়ের সেই কান্নার পেছনে ছিল স্টেজে ফিরে আসার এক তীব্র আকুলতা। জিনের এই কথাটি প্রমাণ করে যে বিটিএস মেম্বাররা একে অপরের বড় ফ্যান এবং তারা একে অপরের কাছ থেকে কতটা গভীরভাবে অনুপ্রাণিত হন। এরপর ব্রায়ান জিনকে একটি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, দ্রুত আপনার দেখা সর্বকালের সেরা 5টি রক ব্যান্ডের নাম বলুন। জিন কিছুটা সময় নিয়ে ভাবেন এবং খুব বুদ্ধিমত্তার সাথে এর উত্তর দেন। তিনি বলেন, আমার প্রিয় ব্যান্ডের তালিকা আসলে অনেক লম্বা, তাই মাত্র 5 জনের নাম বললে সেটা অন্যদের প্রতি অবিচার করা হবে। তবে তিনি এমন একটি ব্যান্ডের নাম নেন যাদের তিনি সবচাইতে বেশি শ্রদ্ধা করেন এবং যাদের তিনি নিজের খুব কাছের মনে করেন, আর সেটি হলো বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে। জিন বলেন, তাদের মিউজিক সরাসরি আমার হৃদয়ে গিয়ে আঘাত করে। ব্রায়ান যখন মজার ছলে জিনের কাছে তার দ্বিতীয় প্রিয় ব্যান্ডের নাম জানতে চান, তখন জিন হেসেই সেটা এড়িয়ে যান। এরপর ব্রায়ান জানতে চান জিনের সর্বকালের প্রিয় রক গান কোনটি। জিন কোনো দ্বিধা ছাড়াই কোল্ডপ্লের বিখ্যাত গান ভিভা লা ভিদার নাম নেন। জিন এই গানটির সাথে তার একটি খুব ব্যক্তিগত স্মৃতি শেয়ার করেন। তিনি জানান, তিনি কোল্ডপ্লের কনসার্টে 2 বার গেস্ট হিসেবে পারফর্ম করার সুযোগ পেয়েছেন। যদিও মঞ্চে জিনের প্রবেশের সময় ছিল কনসার্টের অনেকটা শেষের দিকে।
তবুও তিনি এই গানটি দেখার লোভ সামলাতে পারতেন না। জিন বলেন, আমি যখন ব্যাক স্টেজে একা দাঁড়িয়ে কোল্ড প্লেকে এই গানটি পারফর্ম করতে দেখতাম, আমি খুশিতে লাফালাফি করতাম। তিনি আরও বলেন যে এই গানটি শুনলে তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং তিনি অসম্ভব অনুপ্রাণিত বোধ করেন। জিনের সোলো অ্যালবামের কাজ করার সময় তিনি এই গানের সেই আবেগঘন এবং শক্তিশালী অনুভূতিগুলোকে বারবার মনে করার চেষ্টা করেছেন। জিনের কাছে ভিভা লা ভিদার শুধুমাত্র একটি গান নয়, বরং এক বিশাল অনুপ্রেরণার নাম। ব্রায়ান জিনের একটি বিশেষ সাময়িক অবস্থানের কথা মনে করিয়ে দেন। বিটিএস ব্যান্ডের সবচাইতে বড় সদস্য বা হিয়ং হওয়ার মানেই তো অনেক দায়িত্ব আর প্রজ্ঞার বিষয়। ব্রায়ান জিনের কাছে জানতে চান এই বড় ভাই হওয়ার ভালো আর মন্দ দিকগুলো তার কাছে কেমন লাগে। জিন বরাবরের মতোই খুব সাবলীলভাবে উত্তর দেন, আমি টিমের সবচাইতে বড় মেম্বার হলেও মেম্বাররা আমাকে ঠিক বড় ভাই হিসেবে ট্রিট করে না, আর আমিও তাদের সামনে গম্ভীর বড় ভাই হয়ে থাকার চেষ্টা করি না। জিনের মতে এই বড় ভাই হওয়ার সবচাইতে ভালো দিক হলো মেম্বাররা তার সাথে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা জিনের সাথে কোনো জড়তা ছাড়াই মিশতে পারে। তবে এর একটি মজার খারাপ দিকও আছে। জিন হাসতে হাসতে বলেন, মাঝে মাঝে ওরা একটু বেশি ক্যাজুয়াল হয়ে যায়। যেমন মজার ছলে ওরা আমার পেছনে থাপ্পড় মারে, এটাই আমার সবচাইতে অপছন্দের জিনিস। জিনের এই মজার উত্তর শুনে ব্রায়ানও হাসিতে ফেটে পড়েন। বয়স নিয়ে কথা বলতে গিয়ে জিন আরও একটি চমৎকার গল্প শোনান। জিনের চেয়ে বছর দুয়েকের ছোট এক মেম্বার তাকে একবার উৎসাহ দিয়ে বলেছিল, বয়স হয়েছে তো কি হয়েছে, আপনি তো চাইলে আরও কঠোর পরিশ্রম করে এই শারীরিক ক্লান্তি কাটিয়ে উঠতে পারেন। কিন্তু অবাক করা বিষয় হলো 2-3 বছর পর যখন সেই মেম্বারটি জিনের সেই আগের বয়সে পৌঁছালো, তখন সে নিজে থেকেই জিনের কাছে এসে স্বীকার করলো, ও গড, এই বয়সে আপনি এই কষ্টটা সহ্য করেছিলেন? আমি তো তখন কিছুই বুঝতে পারিনি। জিনের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে বিটিএস মেম্বাররা একে অপরের পরিশ্রমকে কতটা শ্রদ্ধা করেন। ব্রায়ান জিনের অত্যন্ত সফল টিভি শো বা ভ্যারাইটি শোগুলোর কথা মনে করিয়ে দেন। ভক্তরা সবসময় জিনের হাস্যরসাত্মক এবং সাবলীল উপস্থাপনা খুব পছন্দ করেন। ব্রায়ান জানতে চান এই সাফল্য কি জিনের ভবিষ্যতের কেরিয়ার নিয়ে কোনো নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, বা তিনি কি গ্রুপ ছাড়া একা কিছু করার কথা ভাবছেন? জিনের উত্তর ছিল বিটিএস এর প্রতি তার অগাধ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি খুব দৃঢ়তার সাথে বলেন, আমি সবসময় মনে করি আমার মেম্বারদের ছাড়া কাজ করার আসলে কোনো মানেই হয় না। জিনের কাছে বিটিএস মেম্বারদের সাথে থাকাই হলো জীবনের সবচাইতে বড় অগ্রাধিকার। তিনি অকপটে স্বীকার করেন যে তার কাছে সোলো কেরিয়ার খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তিনি যদি সোলো কোনো কাজ বা ভ্যারাইটি শো করেনও, তার একমাত্র উদ্দেশ্য থাকে মেম্বারদের অনুপস্থিতিতে ভক্তদের একাকিত্ব দূর করা এবং তাদের বিনোদন দেওয়া। এরপর ব্রায়ান জিনের সেই বহু প্রতীক্ষিত অভিনয় কেরিয়ার নিয়ে প্রশ্ন করেন। ভক্তরা বছরের পর বছর ধরে জিনকে বড় পর্দায় অভিনেতা হিসেবে দেখার স্বপ্ন দেখে আসছেন। ব্রায়ান বলেন, তার মানে কি আপনি অভিনয়ের সেই চিন্তাটা এখন পুরোপুরি ছেড়ে দিয়েছেন? জিনের উত্তরটি অনেক ভক্তের জন্য কিছুটা মন খারাপের হলেও তা ছিল অত্যন্ত সৎ। তিনি বলেন, আমি আসলে গত কয়েক বছর ধরে অভিনয়ের কথা একদমই ভাবছি না। জিন মনে করেন অভিনয়ের জন্য সঠিক সময়টি কখনো আসেনি এবং অদূর ভবিষ্যতেও আসার সম্ভাবনা নেই। তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে এখন অভিনয় বা অন্য কোনো দিকে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তিনি শুধু বিটিএস মেম্বারদের সাথেই তার পুরো সময় এবং শ্রম ব্যয় করতে চান। সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে ব্রায়ান জিনের কাছে তার জীবনের একটি বড় লক্ষ্যের কথা জানতে চান। তিনি জিজ্ঞেস করেন, আগামী 5 বছরে আপনার সবচাইতে বড় ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য কী? জিনের উত্তর ছিল বিটিএস এবং ভক্তদের জন্য এক বিশাল খুশির খবর। তিনি খুব সুন্দরভাবে বলেন, আমার সবচাইতে বড় স্বপ্ন হলো
বিটিএস মেম্বারদের সাথে ট্যুরে যাওয়া এবং সারা বিশ্বের যত বেশি সম্ভব ভক্তদের সাথে দেখা করা। জিন একটি ভেতরের গল্প শেয়ার করেন যা ভক্তরা হয়তো আগে জানতেন না। তিনি জানান, যখন বিটিএস এর নতুন ট্যুরের পরিকল্পনা প্রথম সাজানো হয়েছিল তখন এর পরিসর ছিল বেশ ছোট। সেই পরিকল্পনা অনুযায়ী ট্যুরটি হওয়ার কথা ছিল মাত্র 3 থেকে 4 মাস এবং খুব অল্প কিছু শহরে। কিন্তু জিন এই পরিকল্পনায় মোটেও খুশি ছিলেন না। জিনের মতে, আমরা আমাদের ভক্তদের কথা দিয়েছিলাম যে আমরা ফিরে আসব এবং সবার সাথে দেখা করব। তাই মাত্র কয়েক মাসের ট্যুর মানে হলো সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা। জিন ব্যক্তিগতভাবে এই ট্যুর প্ল্যানটিকে পুনর্গঠন করার জন্য জোর দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বিশ্বের প্রতিটি কোণায়, প্রতিটি দেশে ভক্তদের কাছে পৌঁছাতে। জিনের এই অটল জেদ এবং ভালোবাসার কারণেই সেই মাত্র 4 মাসের ট্যুর পরিকল্পনাটি এখন 1 বছরেরও বেশি দীর্ঘ একটি বিশাল ওয়ার্ল্ড ট্যুরে পরিণত হয়েছে। জিনের এই কথাটি প্রমাণ করে যে বিটিএস মেম্বাররা শুধুমাত্র পারফর্ম করার জন্য নয়, বরং ভক্তদের সাথে তাদের দেওয়া কথা রাখার জন্য কতটা ব্যাকুল। সাক্ষাৎকারের শেষে ব্রায়ান জিনকে ধন্যবাদ জানান এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিনও খুব সুন্দর ভঙ্গিতে তাকে ধন্যবাদ জানিয়ে হাসি মুখে বিদায় নেন। জিনের এই সাক্ষাৎকারটি আমাদের আরও একবার মনে করিয়ে দিল কেন তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার বিনয়, পরিশ্রম এবং বিটিএস মেম্বার ও ভক্তদের প্রতি তার অগাধ ভালোবাসা তাকে সত্যি অনন্য করে তুলেছে। আমরা সবাই এখন অপেক্ষায় আছি বিটিএস এর সেই জাদুকরী ওয়ার্ল্ড ট্যুরের জন্য, যা এখন শুরু হয়ে গেছে। তো আর্মিস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির মেম্বার হয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।